এই প্রথম ইলিশ মাছের হাতে মাখা ভর্তা বানালাম। সবাই মিলে খেতে খুবই চমৎকার লাগছে। কিভাবে ইলিশ মাছের ভর্তাটা করলাম এবং সারাদিন কি কি রান্নাবান্না করেছি, কি খাওয়া দাওয়া করেছি, সব কিছুই আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। কোরানো নারিকেল দিয়ে কাই ধরে গোল্লা পিঠা তৈরি করছি। কয়েকটা চিতই পিঠাও বানিয়েছি। গতকাল রাতেই কিছুটা আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম। এখন চাউলগুলো পরিষ্কার করে ধুয়ে স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা চিতই পিঠার ব্যাটার তৈরি করেছি। গরম জল দিয়ে ওটা ব্লেন্ড করেছি, আর কিছুটা নর্মাল জল দিয়ে ব্লেন্ড করেছি। ওটাতে কোরানো নারিকেল দিয়ে কাই ধরে এখন গোল্লা পিঠা তৈরি করছি। গতকাল দুপুরে সত্যজিৎ আমাদের বাসায় আসার কথা ছিল, তো দুপুরে আসে নাই। সন্ধ্যার সময় ও ফোন দিয়েছে, বলছে পিসিমা আগামীকাল সকালবেলায় যাব, সারাদিন থেকে সন্ধ্যার সময় আবার বাসায় চলে আসব। এখন সকাল 10টা বাজে, সত্যজিৎ আসছে আমাদের বাসায়। ওকে গতকালেই আমি বলে দিয়েছিলাম সকালবেলায় চলে আসবি, কিছুই খাবি না বাবা, আমাদের বাসায় এসে সকালের খাবার খাবি। এই জন্যই আমি তাড়াহুড়ো করে পিঠাগুলো তৈরি করছি। একদিকে চিতই পিঠা বানাচ্ছি, আরেকদিকে গোল্লা পিঠার কাই ধরে পিঠাগুলো অর্ধেকটা রেডি করে ভাপাতে বসিয়ে দিয়েছি, বাকি অর্ধেকটা রেডি করে নিয়েছি। এটা নামিয়ে বাকিটা দিয়ে দেব। শুধু নারিকেল দিয়ে গোল্লা পিঠাগুলি তৈরি করলাম। এগুলি শুধু শুধুও খেতে অনেক ভালো লাগবে। ঘরে খেজুরের ঝোলা গুড় আছে, ওটা দিয়েও খাওয়া যাবে। বেশিরভাগ সময় খাওয়া দাওয়া নিয়ে একটা নিয়মের মধ্যে থাকি, আজ অনিয়ম করব। প্রতিদিন 11টা-12টার দিকে হলুদ চা খাই, সোডা দ্রবণ খাই বা ভিনেগারের জল খাই। আজ কিছুই খেলাম না। এখন আমরা সবাই পিঠা খাবো। ওনাকে 2টা চিতই পিঠা আর 2টা গোল্লা পিঠা দিয়ে আসছি, শুধু নারিকেল দিয়ে। এটা সত্যজিতের জন্য। খেজুরের ঝোলা গুড়, কি যে চমৎকার এই গুড়টা খেতে। নারিকেল আর খেজুর গুড় দিয়ে সত্যজিৎকে দিলাম, আমিও খেয়েছি। খাওয়া দাওয়া শেষে রান্নাঘরের সব কিছু গুছিয়ে নিয়ে দুপুরে রান্নার আয়োজন করছি। বেশি করে কয়েকটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। ইলিশ মাছের হাতে মাখা ভর্তা করব, আর ঝিঙ্গে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। গতকালের মাছের পাতুরি আছে, আবার আলুর ডাল রান্না করেছিলাম, ওটাও একটু আছে। আবার কলমি শাক ভাজা করব। সব মিলিয়ে 4-5 তরকারি হবে। একটা ঝিঙ্গে আছে, ঝিঙ্গেটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। 2টা আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলো একসাথে লাল লাল করে ভেজে নিয়ে কয়েক পিস ইলিশ মাছের হাতে মাখা ভর্তাতে দেব, বাকিটা দিয়ে মাছের ঝোল রান্না করব। ইলিশ মাছটা একেবারেই ছোট, তো এটাকে ইলিশ মাছও বলা যাবে না, এটা হলো ঝাটকা। তো ঝাটকা বলছি না, ইলিশ মাছ বলছি। কারণ ইলিশ মাছের এত দাম, বড় ইলিশ খাওয়া এখন আমাদের জন্য দুঃস্বপ্ন। 2500-3000 টাকা করে কেজি। সেদিন এই ছোট সাইজের 1 কেজি ইলিশ মাছ এনেছিলেন 800 টাকা দিয়ে। সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিলাম। কড়াই গরম হলে কিছুটা গোটা জিরা টেলে নিচ্ছি মাছের ঝোলে দেওয়ার জন্য। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। জিরাগুলি মচমচে করে ভেজে নামিয়ে নিলাম। সরিষার তেল দেব একটু বেশি করে। ইলিশ মাছটা ভাজতে হবে, তার জন্য একটু বেশি করে তেল দিয়েছি। এখান থেকে একটু তেল উঠিয়ে রাখবো ভর্তা মাখানোর জন্য। ইলিশ মাছে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। মাছের মাথাটাও ভেজে ওই রুই মাছের ঝোলে দিয়ে দেব।
মাছটাকে অল্প তাপে উল্টে পাল্টে খুব সুন্দর মতো ভেজে নেব। দারুণভাবে মাছটা ভাজা হয়ে গেছে। তো এখান থেকে কিছুটা তেল উঠিয়ে রাখছি। কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। মরিচগুলোতে ঝাল একেবারেই কম, তার জন্যই বেশি করে দিয়েছি। এদিকে মাছটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। ঝিঙ্গি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। এই তেলেই মাছ আর আলু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজগুলো ভাজবো। এগুলি এখন ওই দিকে রেখে দেই। কি সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি, একেবারে মচমচে করে। রুই মাছের পিসগুলো আগেই লবণ, হলুদ আর সামান্য গুঁড়ো মরিচ মাখিয়ে রেখেছিলাম। সাথে আলুগুলিও দিয়ে দেব। মাছের সাথে আলুগুলিও লাল লাল করে ভাজা হয়ে যাক এবং খুব সুন্দর মতো ভাজা হয়েও গেছে, উঠিয়ে নিচ্ছি। গত পরশুদিনের ভিডিও দেখে মলি দাস দিদিমণি ঢাকা থেকে তিনি লিখেছেন, দিদি তুমি এই কড়াইটাও স্টিলের খুন্তি ব্যবহার করে নষ্ট করবে। হ্যাঁ দিদিমণি, প্রথম কয়দিন স্টিলের খুন্তিটা ব্যবহার করেছিলাম। আপনার এই কমেন্টসটা পাওয়ার পর থেকে আর স্টিলের খুন্তি ব্যবহার করব না। শুধু মাছ উল্টানোর সময় একটু স্টিলের খুন্তি ব্যবহার করি, বা তরকারিটা নাড়াচাড়ার সময় স্টিলের চামচ ব্যবহার করি, তবে কড়াইতে তেমনভাবে লাগাই না। শুধু আলতো হাতে মাছগুলি উল্টিয়ে দেই। কাঠের এই খুন্তিটা দিয়ে মাছ উল্টাতে গেলে আমার মনে হয় মাছটা ভেঙে যায়। আর এই যে এখন দেখুন স্টিলের চামচটাও ব্যবহার করছি, এতে করে পেঁয়াজগুলো খুব সুন্দর মতো উঠে আসছে। দিদিমণি, আপনি আমাদের অনেক ভালোবাসেন বলে এত সুন্দর একটা কমেন্টস করেছিলেন, তাই আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। অল্প সরিষার তেলে কালো জিরা ফোড়নে দিয়েছি, সাথে 2টা কাঁচামরিচও দিয়েছি। এরপরে ঝিঙ্গে দিয়ে দিলাম। এখন দেব স্বাদ মতো লবণ। 2 চা চামচ পরিমাণ বাটা কাঁচামরিচ দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। অল্প তাপে ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব। হাফ চা চামচের কম গুঁড়ো মরিচ দিয়েছি। রঙও হবে, একটু ঝালও হবে। কাঁচামরিচগুলোতে ঝাল একেবারেই কম। এবার দেব ফোটানো গরম জল। দিয়ে দেব ভেজে রাখা আলু আর মাছ। আরও একটু জল দিতে হবে, তাই বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে সব মিশিয়ে ঢেকে রান্না করব 2-3 মিনিট। এই সুযোগে আমি জিরাগুলো বেটে নেব। ভাজা জিরাগুলো বেটে নিয়েছি এবং দিয়ে দিলাম। গত পরশুদিনও এরকম মাছের ঝোল রান্না করেছিলাম, ওটাতে ডালের বড়ি দিয়েছি। আজ ডালের বড়ি তো নাই, তাই ওইরকম করে রান্না করছি। ওদিন খুবই চমৎকার লেগেছিল খেতে। আজও সেভাবেই রান্না করলাম। কিছুদিন আগে রুমা এই কড়াইটা আমাকে দিয়েছিল, সেই থেকে এ পর্যন্ত প্রতিদিন কড়াইটাতে রান্না করি। আমার কাছে খুব ভালো লাগে। রুমাকে আগেই বলে দিয়েছিলাম কোটিং ছাড়া কড়াই কিনতে। ও বলেছে আচ্ছা ঠিক আছে, কোটিং ছাড়াই কড়াই কিনবো। ওই ধরনের কড়াইও পাওয়া যায়। রুমা বলেছিল এই কড়াইটাতে নাকি কোটিং নাই, তাই আমি নিশ্চিন্তে সব কিছু ব্যবহার করছি। তবে রুমাকে আরেকবার জিজ্ঞাসা করব। আর দিদিমণি যখন বলেছেন স্টিলের খুন্তি ব্যবহার না করতে, তাই আজ থেকে আর স্টিলের খুন্তি বা চামচ ব্যবহার করব না। চামচ যদিও ব্যবহার করি, ওটা কড়াইতে লাগাবো না,
খুন্তি কখনোই ব্যবহার করব না, এটা আমার মনে থাকবে। আপনাদের সাথে মনের কথাগুলি বলতে বলতে এদিকে আমার ইলিশ মাছের ভর্তা বা মাখা করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তবে এই ভর্তাটা করতে একটু সময় লাগবে। প্রথমে মাছের কাঁটাগুলি বেছে বেছে ফেলে দিতে হবে। দেখুন কত অনায়াসে মাছের কাঁটাগুলি আলাদা হয়ে গেল। এখন শুধু দেখে দেখে কাঁটাগুলি ফেলে দেব। মাছ ছোট হলেও গোটা মাছ হওয়াতে সুবিধা হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, কড়াইয়ের কোটিংয়ের কথা বলছিলাম। আমি তো এত গুরুত্ব সহকারে এইসব কোনোদিন বিবেচনাও করি নাই। ভাবছিলাম এগুলি আধুনিক কড়াই, দেখতে তো সুন্দর লাগছে, রান্না করতেও ভালো লাগে, সেভাবেই সবসময় রান্না করছি। আগে যে কড়াইটাতে রান্না করতাম ওটাতে কিন্তু কোটিং দেওয়া আছে, তো ওখানে কিছুটা জায়গায়, দুই একটা জায়গায় একটু কোটিং উঠে গেছে এবং কড়াইটার নিচের অংশ একটু সাদা টাইপের হয়ে গেছে। অনেক বছর আগে, প্রায় 7-8 বছর আগে আমি ওই কড়াইতে একবার জলফাইয়ের আচার তৈরি করার জন্য জলফাই সিদ্ধ করেছিলাম। ওই সিদ্ধ করা জলফাইগুলো ঠান্ডা হওয়ার জন্য যেভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম, সারা রাত ওভাবেই ছিল। সকালবেলায় যখন জলফাইগুলো ঢেলে নিলাম, এরপরে দেখলাম কড়াইতে যতটুকু পর্যন্ত জলফাই ছিল ততটুকু অংশ সাদা হয়ে গেছে। তারপর থেকে আমি ওই কড়াইটা আর ব্যবহার করি না। অনেক মেজে ঘষে পরিষ্কার করার চেষ্টা করেছিলাম, কিন্তু পরিষ্কার হচ্ছে না। ওই কোটিং সহ এটা সাদা হয়ে গেছে। এত বছর আর ব্যবহার করি নাই। যখন ইন্ডাকশন ওভেন কিনে দিয়েছিল আমার ছোট মেয়ে, তখন সব হাঁড়ি পাতিল বসিয়ে দেখেছি কোনো হাঁড়ি পাতিল ওখানে গরম হচ্ছে না, শুধুমাত্র ওই কড়াইটা ছাড়া। তারপর থেকে ওই কড়াইটা আবার ব্যবহার শুরু করলাম। রান্না করতে তো বেশ ভালোই লাগছে। পরে একদিন কলকাতা থেকে আমার এক প্রিয় দাদা ভাই, তিনি আমার কড়াই ব্যবহার বা কড়াইয়ের ভিতরের বাইরের অংশ দেখে একদিন তিনি খুব সুন্দর একটা কমেন্টস করেছিলেন, অনেক বড়। সেখানে তিনি লিখেছেন, এ ধরনের কড়াইতে অনেক বছর পর্যন্ত রান্না খেয়ে খেয়ে ওনার যে ক্ষতি হয়েছে সেটাও তিনি উল্লেখ করেছিলেন। এটা ডাক্তারবাবু বলেছিলেন যে কোটিং দেওয়া কড়াইতে রান্না খেলে নাকি এ ধরনের সমস্যা হয়। তাই তিনি আমাকে বারবার বলেছিলেন, দিদি এই কড়াইতে রান্না আর খাবেন না, এটাতে রান্না খেলে মারাত্মক ক্ষতি হবে। তখন আমি সুপার শপ থেকে একটা কোটিং ছাড়া স্টিলের কড়াই কিনেছিলাম, ভাবছিলাম ওটাতে রান্না করব। কিন্তু পরে দেখা গেল ওই কড়াইতে রান্না করা যায় না। 100 তাপমাত্রা দিলেও পুড়ে পুড়ে ওঠে। তারপর থেকে ওটাতে শুধু ভাত রান্না করতাম। আবার আগের মতো ওই কড়াইটাতেই রান্না করছি, কিন্তু আমার মন সায় দিত না ওই কড়াইটাতে রান্না করতে। নিরুপায় হয়ে তখন ওই কড়াইতেই রান্না করতাম। এদিকে গ্যাসের দামও অনেক বেড়ে যাওয়াতে কয়েকদিন গ্যাস সিলিন্ডারও কেনা হয় নাই। বাধ্য হয়ে তখন ওই কড়াইতে রান্না করছিলাম। একদিন যখন রুমাকে বললাম এই অবস্থা, রুমা বলছে, মা ঠিক আছে, কোটিং ছাড়াই আমি আপনাকে একটা কড়াই কিনে দেব। এদিকে ওই দাদাভাইও বলেছিলেন কোটিং ছাড়াই 3 পরতের স্টিলের কড়াই পাওয়া যায়, অনেক ভারী। কিন্তু আজ কিনবো কাল কিনবো করে করে কেনা হয় নাই। পরে রুমা শুনে তখন বলছে, মা আপনার কেনার দরকার নাই, আমি আপনাকে একটা কড়াই কিনে দেব। তো রুমা এই কড়াইটা কিনে দিয়েছিল। সেই থেকে এই পর্যন্ত প্রতিদিন এই কড়াইটাতে রান্না করি। এত ভালো লাগে কড়াইটাতে রান্না করতে, অল্প তাপেই গরম হয়ে যায়। আর কড়াইয়ের ভিতরটাও ডিজাইন করা, কিছুটা খসখসে টাইপের। এ কারণে স্টিলের খুন্তি ব্যবহার করার সময়ও কীরকম একটা শব্দ হয়, আর আমার কাছেও ভয় লাগে এরকম ঘষাঘষি করতে যদি কড়াইয়ের ভিতরের ওই ডিজাইনটা নষ্ট হয়ে যায় বা ক্ষয় হয়ে যায়, ওইগুলি আবার খাবারের সাথে মিশলে জানি কি হয়। আমার প্রিয় দিদিমণি যখন বলেছেন আমি স্টিলের খুন্তি আর ব্যবহার করব না।
এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেল। এখন দিনের 3:30 বাজে। আমরা দুপুরের খাবার খেতে বসলাম। 10:30 11টার দিকে সবাই পিঠা খেয়েছিলাম। ক্ষুধাও লাগে নাই, তাই আস্তে ধীরে রান্নাবান্না সেরে সবকিছু গুছিয়ে কিছুক্ষণ গল্প-সল্প করে এখন খেতে বসলাম। আমার দাদার একমাত্র ছেলে সত্যজিৎ, ও সকাল 10টার দিকে আমাদের বাসায় আসছিল, আবার সন্ধ্যার আগে চলেও যাবে। ও গতকাল আসার কথা ছিল, তাই আমি গতকাল রুই মাছের পাতুরি করেছিলাম। পরে ও বলছে আসবে না, তাই ওর জন্য একটু পাতুরিও ফ্রিজে রেখে দিয়েছি, ওটাও নিয়ে আসবো। আজ রান্না করেছি কলমি শাক ভাজা, ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আর ইলিশ মাছের ভর্তা। গতকালের একটু আলুর ডালও রয়ে গেছে, জাল দিয়ে ঘন করে আলুর দমের মতো করে নিয়েছি। আর একটু মাছের পাতুরি আছে, সত্যর জন্য রেখেছিলাম। মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, হাওয়াও আছে, তারপরেও কিরকম একটা ভ্যাপসা গরম লাগছে, তাই ফ্যানটাও ছেড়ে দিয়েছি। আমাদের কথাবার্তাগুলি আপনাদেরকে শোনাতে পারছি না, অনেক দুঃখিত। সত্যজিৎ বলছে, পিসিমা ইলিশ মাছের ভর্তাটা খুবই চমৎকার হয়েছে। তখন আমি বললাম, হ্যাঁ বাবা, তোকে খাওয়ানোর জন্যই তো ইলিশ মাছের ভর্তাটা করেছিলাম। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সত্যর জন্য মাছের পাতুরি রেখেছিলাম, ওটা নিয়ে আসি। মাছের রুই মাছের আর এখানে আমি ইয়ে করি খাইলাম। বাতুকা দিয়ে সত্য আচ্ছা খা শুরু করি দিতে হবে। চলো অসুবিধা নাই, আমি জায়গা জায়গায় ইয়ে করি, জিন্দি জিন্দি ইয়ে লাগতো না, হিন্দিতে কাটে দিন বাতুকা দিই। তো ফাইন হয়েছে, কাঁচা পেঁয়াজ দিলে মনে হয় আরো স্বাদ হবে। দুধের স্বাদ বলে নিতে হয় আর কি, এটা ইলিশ মাছ খায়। একদম বছর যা খাচ্ছি বাড়াই রেখেছি, গত 2 বছর আর খাইতে হয়নি। সুতরাং বস্তা কত নিবি এত করে হাদিনো
ওইসব খাবার পছন্দ করে বানাই দিন এটা সেটা। খেতে বসে তিনজনে নানা ধরনের গল্প করছি, অনেক ভালো লাগছে। রান্নাগুলিও ভালো হয়েছে। আমরা 2 পিস খাইছি আর 2 পিস রাখি দিছি খাই না আমার একটা নিচে নিন খাই তো আমার আর আসেনি আর নিন দিছি আর আসেনি আর কোনটা কস নি খাইলে তো বানাইতাম। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। বলেছিলাম আমাদের কথোপকথনগুলি আপনাদেরকে শোনাবো না, ফ্যানের কারণে প্রচুর শব্দ হচ্ছে তার জন্য। কিন্তু এখন দেখলাম আমাদের আঞ্চলিক ভাষায় কথোপকথনগুলি আবছা আবছা শুনতে ভালোই লাগছে।